আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আবারও অনেক অনেক স্বাগত আপনাদেরকে। আমরা চলে এসেছি আবারও একটি নতুন আলোচনা নিয়ে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয় সম্বন্ধে একটু বলে নেব। নাটক, কবিতা, গল্প ও গান, এই চারটি শুধু শিল্প নয়, এরা আমাদের সমাজের প্রতিবিম্ব। নাটক তুলে ধরে আমাদের জীবনের দ্বন্দ্ব, বাস্তবতা ও আবেগের নাটকীয় প্রকাশ। আর কবিতা হচ্ছে হৃদয়ের ভাষা, যেখানে অল্প কথায় বলা যায় গভীর অনুভব। আর গল্প আমাদের ভাবনার জগৎ তৈরি করে, চরিত্র ও কাহিনীর মাধ্যমে শোনায় মানুষের কথা। আর গান, তা তো আত্মার খোরাক, যা কখনো আনন্দ দেয়, কখনো বা চোখে জল আনে। এই শিল্পগুলো শুধু বিনোদন নয়, মানুষের মনন গঠনে মূল্যবোধ জাগাতে ও সমাজ বদলে দিতে পারে। এই শিল্পের মাধ্যমে আমরা অতীতকে স্মরণ করি, বর্তমানকে বোঝার চেষ্টা করি, আর ভবিষ্যতে স্বপ্ন দেখি। চলুন এমনই একজন ব্যক্তিত্বের সঙ্গে আমরা আজকে পরিচয় করে নেব। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি গণেশ দেবরায় স্যার। তো চলুন আজকে ওনার সাথে পরিচয় করে নেব। নমস্কার স্যার। নমস্কার। আপনাকে আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে অনেক অনেক স্বাগত। অসংখ্য ধন্যবাদ। তো এরপরে জানতে চাইবো যে পজিটিভ বার্তায় এসে প্রথমে কেমন লাগছে আপনার? ভীষণ ভালো লাগছে। আসলে আমরা যারা গান বাজনা করি, আবৃত্তি করি বা নাটক করি, আমাদের মনেরও কিছু কথা থাকে, তো সেগুলি তো আমরা আসলে কোথাও বলার সুযোগ পাই না। তো এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা আমাকে আমন্ত্রণ জানালেন আসার জন্য এবং কিছু কথা বলার জন্য, নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, ধন্যবাদ স্যার। তো এরপরে জানতে চাইবো প্রথমেই যে আপনার এই লেখালেখিটা আর অনুপ্রেরণাটা কোথা থেকে পেলেন? ছোটবেলা যখন পড়াশোনা করতাম, তার পাশাপাশি ছিল আবৃত্তি চর্চা করা। তো সেই আবৃত্তি চর্চার মধ্যে বিশেষ করে রবি ঠাকুর দিয়ে শুরু। তো সেখান থেকেই মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছিল যে যারা লিখছেন তারা আসলে কি, তারা কি মানুষ নাকি অন্য কেউ। ছোটবেলা ভাবতাম ওরা বোধহয় একটু বড় মাপের কেউ হবে, মানুষ থেকে একটু আলাদা। তো তখন যখন বড়দের সঙ্গে আলোচনা করলাম যে না, বিষয়টা আসলে এরকম না, জানতে পারলাম যে আমাদের মধ্যে আমরাই লিখতে পারি ইচ্ছা করলে। তো কি করে লিখতে পারি বা কি করে লিখব, তার জন্য যখন বড়দেরকে জিজ্ঞেস করতাম যে কি করে লেখা যায় বা কি করে একটা কবিতা হয়, তো সেই সময় যারা লেখালেখি করতেন বা যারা আমাকে গাইড করতেন, তার মধ্যে আমার একজন শিক্ষক ছিলেন যিনি একদম ছোটোবেলা থেকে বাড়িতে উনি আমাকে প্রাইভেট পড়াতেন, পাশাপাশি উনি আমার গাইডম্যানও বলা যায়। উনি এখন নেই, স্বর্গীয় রতন আচার্যি। উনি কয়েক সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তো উনাকে একদিন বলাতে উনি বললেন যে এটা তো নিজের ভাবনাটাকে প্রকাশ করা, সেটা আর কিছু না, কবিতার বই পড়, অনেক বেশি বেশি করে, তাহলেই আসবে। এবং দেখলাম আমি যখন তখন 5 বা 6-এ পড়ি, তখনই আমার মনে হলো আমি একটা ছড়া লিখেছি, খুব ছোট্ট একটা ছড়া। এবং সেই ছড়াটা সেই আমার দাদা বা আমার স্যার, ওনার হাত দিয়েই প্রথম প্রকাশ পায় ডেলি দেশের কথা পত্রিকায়। তো সেই উৎসাহ থেকেই ধীরে ধীরে লেখার শুরু, এবং সেই ছড়া থেকেই আস্তে আস্তে কবিতা, গল্প, গান, নাটক এগুলি লিখছি আর কি। বাহ, খুব সুন্দর। তো এই যে সময়টা আপনি সেই লেখাটা শুরু করেছিলেন, মোটামুটি কত বছর আগে হবে? এটা তো কত বছর বলতে, তখন আমি ক্লাস 5-এ পড়ি, 5-এর পরীক্ষা শেষ, 6-এ উঠবো ঠিক ওই সময়টার মধ্যে। এবং এইটা যে পেপারে উঠবে আসলে আমিও তখন ঠিক বুঝতে পারিনি, কারণ প্রথম লেখা তো এটা আসলে কি হয়েছে আমি নিজেও জানি না, খুব লুকিয়ে লুকিয়ে তখন লিখতাম। তো দাদাকে বলাতে দাদা বললো যে ঠিক আছে, আমি এটা পাঠিয়ে দিচ্ছি। তো সেখানে পাঠিয়ে দিলে, এবং তারপর যখন পরের রবিবারে যখন দেখলাম এটা পেপারে এসছে, সেটা যে আমার কি আনন্দ, সেটা সারা পাড়াতেই পেপার নিয়ে শুধু ঘুরেছি যে আমার একটা লেখা পেপারে এসছে। এবং তখন থেকেই মোটামুটি সবাই বলছে যে না, তুমি পারবে, তুমি লিখো। ওই যে একটা অনুপ্রেরণা সবার, সেটাই আমাকে আরেকটু ধীরে ধীরে এগিয়ে নিয়ে গেছে। তো প্রথম লেখা পেপারে বেরোনো, সেটা সবাইকার কাছেই একটা বিশাল আনন্দের ব্যাপার। এটা অনুভূতিটাই একটু অন্যরকম হয়ে থাকে। তো এরপরে জানতে চাইবো স্যার আপনার কাছে যে কোন ধরনের লেখা লিখতে আপনি বেশি পছন্দ করেন বা স্বাচ্ছন্দ্য বোধ করেন বর্তমানে? আসলে এখন আমি বেশি লিখি নাটকটাই বেশি লিখছি। আর নাটকটা লিখতে গেলে যেটা করতে হয় সেটা হলো অনেক বেশি ভাবতে হয়,
আমার কাছে যেটা মনে হয় আর কি, কবিতা লেখা বা গল্প লেখা হয়তোবা মানে বলতে পারেন যে এটা কি মানে সময় লাগে না বা ভাবনা লাগে না, লাগে, কিন্তু এটা যেন একটু মনে হয় নাটক থেকে একটু অন্যরকম, কারণ এটা শুধুমাত্র আমার নিজের যে ভাবনাটা সেটা আমি প্রকাশ করলাম। কিন্তু নাটক লিখতে গেলে আসলে নাটকের যারা অভিনয় করবে প্রত্যেকের কথা আমার একদম বাস্তবভাবে চিন্তা করতে হয়, একটা ডায়লগ বা একটা কিচ্ছু যেন এদিক সেদিক না হয়, সেই ব্যাপারগুলি থাকে মাথার মধ্যে, যে কারণে নাটকটা লিখতে একটু সময় বেশি লাগে, চিন্তাধারাটা একটু বেশি করতে হয় আর কি। ধন্যবাদ, অনেক কিছু জানতে পারছি আপনার কাছে, যে সত্যি আবৃত্তি ঠিক আছে অনেকেই লেখেন বা অনেকেই করেন, তো কিন্তু একটা নাটক লিখতে যে একটা অনেক ভিতরে ডিপলি ঢুকতে হয় এবং সেটাকে মানে চরিত্রগুলোকে আলাদা আলাদাভাবে ভাবতে হয়, হ্যাঁ, এবং সেই চরিত্রের কোন চরিত্র কিভাবে কথাটা সেখানে আসবে এবং তার সাথে বাস্তবের মিল আছে কিনা সেটাও চিন্তা করতে হবে, যে এই ক্যারেক্টারটা এই কথাটা বলছে, এখন ছেলে মাকে বলছে, আসলে ছেলে কি এই কথাটা মাকে বলতে পারে, এটাও চিন্তা করতে হবে, এবং কোন পরিস্থিতিতে বলছে সবটা চিন্তা করতে হবে, পাশাপাশি তার ব্যাকগ্রাউন্ডটা কি হবে, মিউজিকটা কি হবে সেটাও মাথায় থাকতে হয়, যে ওই জায়গাতে কিছু আসে কিনা, যে কারণে ওইটার চিন্তাটা একটু বেশি করতে হয়। একদম ঠিক। কিন্তু একটা সময় ছিল যখন আমাদের আগে যখন আমাদের একটা ধরুন এই যে বললেন বা মায়ের সঙ্গে ছেলে যে কথা বলবে বা তাদের কথাবার্তার ইয়েটা যে একটু অন্যরকম হবে, হ্যাঁ, একটা সময় ছিল যখন আমাদের বাচ্চারা কথা বলতে গেলে গুরুজনদের সাথে একটা কথাবার্তার যে মার্জিত ভাব যেটা একটা ছিল সুন্দর, মানে কিন্তু এখন বর্তমান যুগে আমরা সেগুলো হারিয়ে ফেলছি অনেকটাই, তো এরকম ভাব নিয়েও আপনি নিশ্চয়ই কাজ করেন। অবশ্যই, এটা আসলে আমাদের মানে সমাজের এখন একটা বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে যে আসলে আমরা কোথায় যাচ্ছি, এবং আমাদের এই ডিজিটাল মানে যে মানে জীবনযাত্রা চলছে সেখানে আমাদের এই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এটা আসলে ছোট থেকে বাচ্চারা হয়ে যাচ্ছে না শুধু, মানে আমরা বড়রাও তার জন্য অবশ্যই দায়ী আছি। যেমন আগে বাড়িতে কিন্তু প্রাইভেট টিউটররা এলেও কিন্তু মানে স্টুডেন্টরা স্যারদেরকে আপনি করিয়ে বলতেন সম্বোধনটা, কিন্তু এখন স্কুলেও তুমি চলছে, স্কুলে কিন্তু এখন স্টুডেন্টরা তুমি বলছে, তো সেটা আসলে মানে তারা একটা কালচার নিজেরা আয়ত্ত করছে, যেটা থেকে তাদেরকে সরিয়ে আনাটা আমার মনে হয় মানে গার্জিয়ান সহ সমস্ত শিক্ষক শিক্ষিকারা, আবার এইটাও কিছু কিছু জায়গাতে আবার কোনো জিনিস ভালোও লাগে বাচ্চাদের মুখে, যেমন স্যারকে তুমি বলছে, আপন ভাব লাগে অনেকটা, যেমন আমার কাছে মনে হয় একটা আদুরে ভাব, যে বলো না তুমি, যখন গার্জিয়ান বলে যে না উনি তো বাড়ি কি তুমি বলছে, ঠিক আছে তুমি বলতে পারে, অসুবিধা নেই বলুক, তো কিন্তু স্যারের সঙ্গে তুমিটা বেশি মানে খুব একটা যায় না, আপনিটাই যেন আমরা শুনতে অভ্যস্ত সেই ক্ষেত্রে। তো ওই ব্যাপারগুলি আসলে মানে বাচ্চাদের মধ্যে এমন একটা ব্যাপার এসে গেছে, যেই কারণে কি হচ্ছে, যেই কারণে আসলে মানে সেখান থেকে বাচ্চাদেরকে নিয়ে আসতে হলে বা বাচ্চাদেরকে ঠিক আবার আগের জায়গায় আমরা চেষ্টা করলেও কতটুকু আনতে পারবো আমরা জানি না, কারণ আসলে সমাজ ব্যবস্থাটাই এখন আর ধীরে ধীরে ওইদিকে চলে যাচ্ছে, অটোমেটিক্যালি যাচ্ছে মনে হচ্ছে। একদম তাই। তো আমরা এখন বর্তমানে এই সমাজের থেকে যদি বাচ্চাদেরকে একটু পজিটিভ দিকে নিয়ে আসতে পারি সেই চেষ্টা বলবো আমরা গার্জিয়ানরা যেন সব অবশ্যই করি, এবং আপনার নাটক, কবিতা এবং গল্পের মাধ্যমে যেন সেগুলো ফুটে ওঠে, যে আমাদের বর্তমান সমাজকে কিভাবে ইতিবাচক দিকে আমরা নিয়ে যেতে পারবো। সেই একদম। ধন্যবাদ স্যার আপনাকে। তো আপনার লেখার জন্য কোন সময়টিকে সবথেকে অনুকূল মনে করেন আপনি? আমি আসলে মানে লেখার জন্য নির্দিষ্ট কোনো সময় আমি ভাবতে পারি না, হঠাৎই ভাবনা আসে, হঠাৎই লিখি, হাঁটতে বসতেও লিখি আমি, এরকমও হয়। আর এখন তো মানে এখন ডিজিটাল যুগে সবচাইতে ভালো হলো আমাদের আর মানে পেন বা কলম সাথে রাখতে হবে, আগে যেমন আমার একটা ব্যাগ থাকতো সব সময়, এখন ব্যাগটারও দরকার হয় না, মোবাইলে হয়ে যাচ্ছে, মানে মোবাইলেই লিখতে পারছি বসে বসে, হ্যাঁ মোবাইলেই করতে পারছি আর কি, মানে তো এটা একটা সুবিধাও হয়, হঠাৎ কোথাও বসলাম, একটু সময় অবসর আছি, তো একটা ভাবনা মাথায় মানে ঘুরছে, ঝট করে লিখে নিলাম, এটা একটা সুবিধা হয়, মানে আমাদের ডিজিটাল মাধ্যমের একটা ভালো একটা আমরা সুযোগটা নিতে পারছি। একদম তাই। কিন্তু আবার এটা আবার আমাদের অনেক সময় আমরা ভালো কাজেও ইউজ করি, আবার খারাপ কাজেও অনেক সময় ইউজ করে, যেমন এটা চাইবো না যাতে কেউ খারাপ কাজে নেগেটিভ ভাবে ইউজ করুক। সেই বিজ্ঞান তো আসলে আমাদেরকে মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তৈরি হয়, এবার সেটাকে কেউ সুযোগ হিসাবে ব্যবহার করে তাদের মতো করে নিলেই সেটা সমস্যা হয়ে দাঁড়ায়, এবং ওই জিনিসটা বাদ দিয়ে আমরা যদি শুধুমাত্র আশীর্বাদটাকে তুলে নিই তাহলেই সমাজের জন্য সবচাইতে ভালো হবে। তো আমরা ছোটবেলায় একটা রচনা পড়তাম, বিজ্ঞান আর আমাদের কাছে আশীর্বাদ না অভিশাপ, একদম খুব গুরুত্বপূর্ণ একটা রচনা আসতো আমাদের সময়, ঠিক এখনো আছে সেটা যদিও। তো এরপরে স্যার আবারও আপনার কাছে আসবো যে আপনার পছন্দের লেখক বা বই কোনটি? পছন্দের লেখক বলতে গেলে তো আসলে অনেক, সেই তালিকা তো বিশাল হবে, সবার লেখাই ভীষণ ভালো লাগে, বিশেষ করে রবি ঠাকুরকে তো কোনো অবস্থাতেই বাদ দেওয়া সম্ভব হবে না।
তারপরে যেমন আমাদের সে সত্যজিৎ রায় ভীষণ বড় মাপের লেখক, আমরা জানি, এবং ওনার লেখা মানে বারবারই আমাকে খুব অনুপ্রেরণা দেয়। আর বিশেষ করে আমাদের পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সেই লেখাটা তো মানে চোখে জল এনে দেয়, মানে একবার পড়লে সেগুলি একদম পোষায় না আর কি। বা সেই যেমন পদ্মা নদীর মাঝি যদি আমরা বলি, তো এই যে বইগুলি বা এই যে লেখাগুলি, এগুলি ভালো লাগার ঊর্ধ্বে, সেগুলিকে ভালো লাগার মধ্যে আমরা আনতে পারবো না। তো ইদানিংকালের যারা লিখছেন বা এখন যারা লিখছেন তাদের মধ্যে যেমন খুব ভালো লাগে আমার সবুজ সরকারের লেখা, শুভ দাশগুপ্ত, তাদের লেখাগুলি ভীষণ ভীষণ ভালো লাগে পড়তে। তো তারপরে আছেন যেমন এই শিশুদেরকে নিয়ে যে খুব লিখছেন, ওনার লেখাও ভীষণ, কবি ভবানী প্রসাদ মজুমদার, ওনার লেখাও ভীষণ ভীষণ ভালো লাগে। হ্যাঁ, ধন্যবাদ স্যার আপনাকে আবারও। তো এরপরে জানবো যে আপনার জীবনের প্রথম লেখা কোনটি ছিল এবং সেটা কোন সময় লিখেছিলেন? সেটা সনটা তো ঠিক মানে মনে করতে পারবো না, তবে সেটা আসলে একটা ছোট্ট ছড়া, একটা পাখিকে নিয়ে লিখেছিলাম, এবং খুব সম্ভবত 7 থেকে 8 লাইন হবে। খুব মানে লেখাটাও খুব একটা মনে করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করছি একটু। লেখাটা এরকম ছিল বোধহয়, এই যে পাখি রং তুলিতে তোমায় আঁকি, দেখো না তুমি তাকিয়ে, ডাকো তো কেবল চেঁচিয়ে। তারপরে লাইনগুলি মানে এরকমই, মানে অনেকদিন আগেকার, স্বাভাবিক, এটা অনেক আগে। তবু যে আপনি এতটুকু বললেন এটাই কিন্তু অনেকটা, আমাদের মনে রাখতে পারি না আমরা, আবার হয়তো দেখলে আমরা সেটাকে মনে করে নিতে পারবো আর কি। তো এরপরে স্যার আবারও যাবো, আপনি তো নাটক, কবিতা, গল্প, গান এইসবের মধ্যেই আপনি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তো এগুলো কিভাবে করেন? এগুলি তো আসলে মানে যখন যেটা ধরি আর কি। তো বিশেষ করে যেমন যে জিনিসগুলি আমার মাথায়, যেমন এখন একটা গল্পের প্লট যদি আমার মাথায় ঘুরতে থাকে, ওই সময় দেখা যায় একই সঙ্গে একটা কবিতা লেখার জন্য খুব মনটা খুব উসখুস করছে, আবার পাশাপাশি একটা নাটকেরও চিন্তাধারা চলছে। তো 3-4টা যখন একসঙ্গে আসে তখন একটাকেই বেছে নিতে হয় যে না, প্রথম আমি এইটা শেষ করব। কিন্তু দেখা যায় যেমন মানে এই 2-1 দিন ধরে আমার এরকম একটা হচ্ছে যে একটা নাটক আমি শুরু করেছি লেখা আমাদের মানে নতুন প্রযোজনার জন্য। আমাদের কথা প্রসঙ্গে একটু বলি যে আমাদের একটা সে নাট্য সংস্থা আছে, তো আমার নিজেরই তৈরি করা উত্তরণ নাট্যাঙ্গন হোয়াইটে। তো আমাদের নিজেদের জন্য একটা নাটক তৈরি করছি, কিন্তু তার মধ্যে একটা গল্প ভীষণভাবে আমাকে নাড়া দিচ্ছে, এবং আমি এই গল্পটা শেষ না করে নাটকটা ধরতে পারছি না। তো এখন আমি গল্পটা নিয়েই ব্যস্ত আছি আর কি। তো বর্তমানে আপনি এই গল্পটা নিয়ে একটু বেশি ব্যস্ত আছেন। আর বিশেষ করে গল্পটা নিয়ে ব্যস্ত থাকা আরেকটা কারণ হলো, আমাদের এখানে মানে যেই দৈনিক পত্রিকাগুলি আছে, বিশেষ করে স্যান্দন, ত্রিপুরা দর্পণ, তাদের এখান থেকে প্রায় সময় মেসেজ যায় যে মানে গল্প পাঠানোর জন্য, গল্প পাঠান, তাড়াতাড়ি গল্প পাঠান, আগরতলা দর্পণ। তো ওই যে কারণে মানে ওইটাকে একটু আগে শেষ করার একটা প্রবণতা চলে আসে যে শেষ করে দিলে তারপরে হয়তো সেটা মানে একটু পাবলিশড হলে তো মানে যারা লেখে তাদেরও ভালো লাগে, তো আমাদের নিজেদেরও একটা অনুপ্রেরণা আমরা পাই আর কি সেখান থেকে। তো স্যার আপনি তো নাটক তো লেখেনই, তো স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং তো পাশাপাশি আপনি কবিতাও লেখেন। তো আপনার কাছ থেকে তাহলে একটা এখন কবিতা শুনে নিই আপনার। হ্যাঁ, আমার লেখা না, আপনি যেটা করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বর্তমান যুগের একটা খুব করুণ পরিস্থিতি আমাদের মায়েদের, আমাদের মাদেরকে নিয়ে লেখা আমার সেই কবিতাটা, নাম হলো সেই চিঠি। কেমন আছিস বাবা? নিশ্চয়ই খুব ভালো আছিস। বৌমা, দাদু ভাই কেমন আছে? তোরা সবাই ভালো থাকিস। তোদের মঙ্গল কামনাই আমার আজীবনের প্রার্থনা। দাদুভাইকে খুব বেশি বকাঝকা করিস না। অবশ্য এখন তো আমি নেই, ঝট করে আমার কাছে চলে আসবে। সেজন্য বৌমার সে কি অশ্রাব্য গালি আমাকে উদ্দেশ্য করে। কখনো কখনো দাদুভাইয়ের পিঠে 2-4টে চড় থাপ্পড়, তখন মনে হতো এগুলি যেন আমার পিঠেই পড়ছে। থাক সেসব কথা, এখন আমি বৃদ্ধাশ্রমে। দাদুভাইটা রক্ষা পেল। খোকা, বাড়িটা কি সত্যি ভেঙে দিয়েছিস? আর আমার শিউলি ফুল গাছটা আছে?
নাকি কেটে ফেলেছিস? কত যত্নে এই গাছটা বড় করে তুলেছিলাম। যখন শরতের রাতে শিউলি ফুটত গাছ ভরে, প্রাণ খুলে ঘ্রাণ নিতাম আমি। সকালে শিশির ভেজা শিউলি ফুল কোড়াতে ভীষণ ভালো লাগতো আমার। খুব ছোটবেলা তুইও আমার সাথে ফুল কোড়াতি, মাটিতে হাত ভরে উঠত, তোর সব আমার আঁচলে মুছে দিতি। দরজার সামনে তোর বাবার বড় ছবিটা এখনো আছে, নাকি বৌমা ফেলে দিয়েছে? অনেক দিন বলেছিল বৌমা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ঘরে একদমই মানায় না। জানিস, আমি এখানে ভীষণ ভালো আছি, এত ভালো আছি যে দু চোখে সারাদিন মাতৃত্বের গর্বের জল ঝরে। তোরা ভালো থাকিস, ভগবান ভগবান তোদের মঙ্গল করুক। মানে কি বলবো, কবিতাটা এমনই একটা কবিতা, এটা আমাদের জীবনের প্রতিনিয়ত আমরা এগুলো মানে দেখতে পাই, ফেস করি, দেখতে এবং পাচ্ছি। যার জন্যই আজকে আমাদের বাবা মারা বলুন, আমাদের যারা বয়স্ক যারা আছেন, আমাদের গুরুজনরা আজকে সেই বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রম। রয়েছে। তো সত্যি এগুলো খুবই, ঘটনাগুলো চাই না কখনো ঘটুক আমাদের সমাজে, এরকম আসুক ফিরে। সেই আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই, বেরিয়ে আসতে চাই। সবাই মা যেন সবার কাছে থাকতে পারে, সবার কাছে অন্তত থাকুক, বাবা থাকতে বলুন, পারে। মা বলুন, নিজের সন্তানের কাছে যাতে থাকতে পারে। থাকতে পারে, এটাই সবচেয়ে বড় কথা। একদম তাই। তো স্যার, এরপরে আপনার কাছে আবারও জানতে চাইবো যে এখনো পর্যন্ত কতগুলি নাটক আপনি লিখেছেন? নাটক তো মানে নাটক লেখাটাও আমার সেই ক্লাস 12 থেকে। হুম। তো ইতিমধ্যে অনেকগুলি নাটক হয়ে গেছে। বিশেষ করে শুরুতে আমি বাচ্চাদের নাটকে লিখতাম। তো বাচ্চাদের নাটক এখন পর্যন্ত প্রায় 30-35টা হয়ে যাবে লিখেছি। বাহ। আর বড়দের নাটক মোটামুটি 15-20টার মতো হবে লিখছি। সেই সাথে স্ট্রিট ড্রামা কিছু, মানে সমাজের বিভিন্ন কিছু পরিবর্তনের জন্য আমাদের এখানে যারা কাজ করছে আমার সংস্থাতে, তারা প্রায় সময়ই বিভিন্ন রকমের পথনাটক, যেটাকে আমরা বলি আর কি, সেটা করছে ওরা। তো সেটা কন্টিনিউ তো লিখতে হয়। সেটার সংখ্যা তো প্রায় 50-60 হয়েই যাবে। আর সেই সঙ্গে নৃত্যনাটকটাও লিখি। বাহ। তো নৃত্যনাটক এরকম আমার রচনা, গত কিছুদিন আগে আমাদের আগরতলা দূরদর্শন থেকে একটা নাটক, মানে নৃত্যনাটক আমার ইসে হয়েছে, তো ব্রডকাস্টিং হয়েছে। সেটা ছিল আমাদের এক বীরাঙ্গনার কাহিনী। তো সেটা আমরা করলাম। যেমন দুর্গাপূজার সময় আমাদের একটা আছে অকাল বোধন, এটা গত বছর আমরা করেছি। এইবার অবশ্য এখনও সেরকম কিছু ইসে হয়নি, চিন্তাধারা হয়নি। তো সেই নৃত্যনাটকও চলে আর কি, মানে লেখা। বাহ। তো এই যে নাটকগুলো শিশুদের বলুন বা বড়দের বলুন, বা পথ নাটক যেটি করেন, বা এই যে বললেন দুর্গাপুজোর সময় যে অসুর নিধনের যে হ্যাঁ। অকাল বোধন, সেগুলো, এগুলো কিন্তু এখান থেকে কিন্তু আমরা সমাজকে অনেক কিছু শিক্ষা দিতে পারি, এবং একটা পজিটিভ দিকে সবাই আসতে পারে কিন্তু এই নাটকগুলো যদি তারা দেখে। সেই, এবং সেই মানে সেই পজিটিভ বার্তাটা দেওয়ার জন্যই কিন্তু আমরা আমাদের নাটকগুলি, আমাদের নাটকের মেসেজটাই মানে সর্বশেষে এরকম থাকে যে একটা কিছু যাতে আমরা সেখান থেকে পাই। আর নাটক মানেই তো মানে মেসেজ, যেটা ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যে নাটকের লোকশিক্ষা হয় গো। আসলেই তো লোকশিক্ষা হয়। একদম। তো মানে নাটক দেখলে মনের পরিবর্তন, যদি নাটকটা ভালোভাবে উপস্থাপনা হয় এবং মানুষ যদি নিতে পারে, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই মানুষের মানসিকতা একটু না একটু পরিবর্তন চেঞ্জ হয়। একদম তাই। ঠিক। ধন্যবাদ স্যার, খুব সুন্দর আপনি কাজ করে চলেছেন। সত্যি এইভাবেই এগিয়ে চলুন, এবং আমাদের সমাজে এর পরিবর্তন যদি আসে কোনো রকমভাবে, সেটা আমাদের কাছে খুবই একটা ভালো কাজ বলে আমরা মনে করব। তো এরপরে আবারও যাব আপনার কাছে, যে নাটক, কবিতা বা গল্পের কোন বই প্রকাশ করেছেন কি, কোনো বই? না, এটা আসলে ঠিক আমার হয়ে ওঠেনি, মানে এটা আমি করতে পারিনি। আমার আর্থিক একটু সমস্যা আছে। তো প্রসঙ্গক্রমে একটু বলে নিই, আমি 10,000-এর ছিলাম। তো চাকরিটা চলে যাওয়াতে মানে ফিনান্সিয়ালি একটু প্রবলেমে আছি। ইচ্ছে আছে, মানে লেখা তো অনেক হয়ে গেছে, কিন্তু প্রকাশ করতে পারছি না। তো কিন্তু পাশাপাশি যেমন বিভিন্ন দৈনিক পত্রিকাগুলি মানে প্রায় সময়ই আমার কবিতা, গল্প উঠছে, সেগুলি প্রকাশিত হচ্ছে। পাশাপাশি কলকাতা থেকেও, কলকাতা যেমন গ্রুপ থিয়েটারও আমার লেখা নেয়, বা সেখান থেকেও আমার বেশ কয়েকটা নাটক প্রকাশিত হয়েছে। পাশাপাশি এখানের যে নাটকের বইগুলি আছে, সেখান থেকেও নাটক প্রকাশিত হয়, কিন্তু নিজে এখনও করে উঠতে পারছি না আর কি। তো দেখি, ইচ্ছা আছে যদি আপনাদের সবার
শুভকামনা থাকে হয়তো বা। একদম আমাদের করব। শুভকামনা, আমাদের শুভেচ্ছা আপনার সঙ্গে সবসময় থাকবে। এবং আমরা চাইবো যে আপনি যে এত সুন্দর এই যে নাটক লেখেন, কবিতা লেখেন, গল্প লেখেন, এগুলো যেন সত্যি একসময় বইয়ের আকারে সবাইকার, দর্শক বলুন বা প্রতিটা পাঠকের কাছে যেন পৌঁছে যেতে পারে। অনেক অনেক শুভেচ্ছা আপনার এই পথে। ধন্যবাদ। তো স্যার, আপনি তো একজন বাচিক শিল্পী, কবিতাও লেখেন, তো এর পাশাপাশি নাটকও লেখেন। তো কোনটা আগে শুরু করেছেন আপনি? অবশ্যই আবৃত্তিটা আগে শুরু করেছি। ছোটবেলা আমার এক দিদি ছিলেন, তো সেই দিদি মানে আবৃত্তি করানোর জন্য অনুপ্রেরণা দিতেন এবং আবৃত্তি শেখাতেন। তারপর থেকে আস্তে আস্তে আবৃত্তির পাশাপাশি নাটকে চলে এসেছি। আমার নাট্যগুরু শ্রদ্ধেয় সঞ্জয় কর, ওনার হাত ধরেই নাটকে আসা। সেই ছোটোবেলা তখনও ক্লাস 4-5 সেখান থেকেই শুরু আর কি। তো তারপরে তো নিজেই কাজ করছি এখন। বাহ! খুব ভালো লাগলো। তো এই মুহূর্তে আমরা যদি আবারও একটি আবৃত্তি আপনার কণ্ঠে শুনতে পারি। ঠিক আছে। আমি একটা অন্যরকম কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি, কবি দেবব্রত সিংহর। কবিতার নাম শিকড়। কেদলির মেলা পেরাই তখেন আমাদের রাঙামাটির দেশে ফাগনা হাওয়া বইছে, কচি পলাশের পাড়া রোদ উঠেছে ঝলমলা। সেই রোদ ধুলা পথে কানা বাউলের আখড়ায় যাতে যাতে থমকে দাঁড়ালেক মাস্টার, কৃষ্ণনগরের সুধীর মাস্টার। বললেক, তুই হরিদাসের লাতি কানু বাগাল না? গরু বাথানের গরু পাল খুলে গাছতলাতে বাঁশি ফুঁকতে যাইয়ে আমি ফিক করে হাসতে ফেলেছি। মাস্টার বললেক, শোন, তোকে একটা কাজ করতে হবে। বললাম, কাজটা কি বটে? বললেক, তোকে একটা ছবি আঁকে দিতে হবে। ই বাবা, ছবি আবার কি আঁকবো? হ্যাঁ, আমি গরু বাগালি করি আর বাঁশি ফুঁকা ছাড়া আর তো কিছু জানি নাই। মাস্টার নাছুর ঝোলা হাতরে বললেক, এইলে রং, এইলে তুলি, এইলে কাগজ। সকালবেলা গরু বাথানের মাঠে এক পাল গাই গরুর মাঝে আমি হা হয়ে ভাললে বললাম, বাবুদে, স্কুল ডাঙাতে দেগগা যায়। আমার পাড়া কত ছেলেপিলেরা বসে বসে ছবি আঁকছে, দেদার ছবি। মাস্টার শুনলেক নাই কিছুই, বললেক, ওয়াদের ছবি অনেক আছে আমার ঝোলাতে, লেলে দেরি করিস না, তুই একটা গাছের ছবি আঁক দেখিনি। অজয়ের পারে এত ফুল ফুটেছে পলাশের, তুই আমাকে একটা পলাশ গাছের ছবি আঁকে দে। আমি আর কি করি, অত বড় মানুষ অমন করে বলছে। ই দেখে শ্রেষ্ঠ কাগজ নিয়ে বসে গেলাম গরু বাথানের ধুলাতে। হেলাবাড়ি ছাড়ে বাঁশি ফেলে তুলি ধরলাম হাতে। তাবাতে ভাবতে ভাবতে এক সন্তেপ অজয় নদীর পাড়ের একটা আদ্যা পলাশ গাছকে উপরায় লিয়ে আইছে। ওটা ভর্তি রঙে চুবাই বসাই দিলাম মাস্টরের কাগজে। কী হয়েছে কে জানে। বললাম, এই লেও তোমার ছবি। ছবি দেখে চোখের পাতনা লড়ে নাই মাস্টরের। আলুপনা মুখে মাস্টার বললেক, তুই কি করলি? এ কি ছবি আঁকলি? বললাম, কেনে, কি হয়েছে? মাস্টার বললেক, পলাশ ফুলের গাছটা না হয় বুঝলাম, গাছের তলায় মাটির ভিতর তুই এইসব আঁকি ভুকি কি আঁকলি? বললাম, ওগুলা শিকড় বটে হে মাস্টার, চিনতে লাগছ? তুমি শিকড় চিনতে লাগছ? মাস্টার তখন ঝোলা উপুর করে যত ছবি সব দিলেক ঢাললে। দেখলাম কত রকমের সব গাছের ছবি, আর একটাতেও শিকড় নাই। আমি অবাক। বললাম, হে মাস্টার, এগুলা কি গাছ বটে হে? বাবুদের ঘরের স্কুলে পড়ে ছেলে পিলেরা এসব কি আঁকছে? মাস্টার কোনো রা নাই করলেক। আমার আঁকা ছবির দিকে ভালতে ভালতে একটা কথা শুধালেক, তুই গাছের সঙ্গে শিকড় কেনে আঁকলি? বললাম, ই বাবা, বড় আশ্চর্য শোনালো বটে। গাছ আছে, শিকড় নাই, ই কখনো হয় নাকি? তুমি বলো, শিকড় ছাড়া কি গাছ বাঁচে? জানো মাস্টার, বাপ বলতক, ছোট লোক মোটো লোক যে যা বলুক, আমরা জানি আমরা হলাম শিকড়ের লোক, আমরা হলাম শিকড়ের লোক। বাহ!
মানে অপূর্ব একটা কবিতা, মানে সত্যি মানে সেই ওখানের যে ভাষা, সেই দেশের জায়গার ভাষা দিয়ে এত ভাবে সুন্দরভাবে কবিতাটাকে প্রকাশ করেছে এবং একদম। এবং শিকড় বলতে মানে একটা জাতির শিকড়, একটা সমাজের শিকড়, সব কিছুর একটা শিকড় ছাড়া তো আসলে কিছুই হয় না। কিছুই হয় না, ঠিক। সে আঁকা জানে না, কিন্তু তার মধ্যে যে ওই যে ব্যাপারটা, বাবা বলেছে ভাবনাটা। আমরা এই শিকড়, হ্যাঁ, মানে একটা কথাতেই পুরা কবিতাটাকে একদম জায়গায় নিয়ে গেছে। একদম। এটার অন্তর্নিহিত মানে কিন্তু খুব সুন্দর। ভীষণ। তো সত্যি মানে অপূর্ব স্যার, ধন্যবাদ আবারও জানাই আপনাকে। তো আমরা কবি দেবব্রত সিংহের একটি কবিতা খুব সুন্দরভাবে আমরা স্যারের কণ্ঠে এখন শুনে নিলাম। তো এরপরে খুব ইচ্ছা হচ্ছে স্যার আবারও একটি কবিতা আপনার কণ্ঠে শুনে নেব। অবশ্যই। এবার কবি শুভ দাশগুপ্তের একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি। ঠিক। কবি শুভ দাশগুপ্তের প্রেম। 4 অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো। তখন বিকেল ঘনিয়ে আসছে, বাতাসে শীতের আমেজ। 10 অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো। 30 অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল, তোমাকে আমি ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকি বুকে কাটল। 12 ডিসেম্বর গোলাপ গাছে কুঁড়ি ধরল। মেয়েটি রেস্টুরেন্টের ছেলেটিকে জিজ্ঞেস করল, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়ে সুন্দরী আছে কত? আমার বাবার প্রচুর অর্থ তাই? তোমার বাবার চেয়ে বড় লোক এখানে কম আছে? তাহলে ভালোবাসি তার আবার কারণ হয় নাকি? মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের টেলিফোনে অনেক আলোচনা করল। সবাই এক বাক্যে বুঝিয়ে দিল, ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটে, সেটা না বুঝে বেশি এগুস না। 3 জানুয়ারি মেয়েটি বলল, আমার কাছে কি চাও? কই, চাইনি তো কিছু। ভালোবাসো অথচ চাও না, তাহলে? না চাহিলে যারে পাওয়া যায়, তেও গেয়ালে আসে হাতে। এ তো গান, শুধুই গান। তাছাড়া কি? কিছুই যদি না চাও তবে ভালোবাসো কেন? ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই, চাইব কেন? তুমি সত্যিই অদ্ভুত। 10 ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনের পাতালে। ছেলেটি বলল, আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি, সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে। অসামান্য অনন্য সে নাচ। ধ্যাত, কাল সারা রাত আমি ঘুমিয়েছি। আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত। তোমার বাঁশি একদিন শুনতে হবে। 12 মার্চ ছেলেটি বাঁশি বাজালো, মেয়েটি শুনল। সময় থমকে রইল অনেকক্ষণ। বাঁশি যখন থামল, মেয়েটির দুচোখ ভরা জলে। বলল, বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে। আমি দেখলাম আমি নাচছি, মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি। কাশের ফুলের ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছেন। সে কি, কেন? বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে। ডাক্তার বলেছে, স্বপ্ন দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। তাহলে ভাবছি। 16 এপ্রিল মেয়েটি বলল, আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো, অসাধারণ, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া, তোমার স্বপ্ন সব অর্থহীন। আমি জানি। স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারো না? না। তাহলে তুমি আমাকে হারাবে? তোমায় পাইনি তো কখনো। 5 মে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো। একটু সুস্থ হতে মেয়েটি এসে বলল, ভালো আছো তো? এখন আর স্বপ্ন দেখছো না তো? দেখছি আরও সুন্দর সব স্বপ্ন। তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি। বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি। বন্ধুরা এক বাক্যে বলল, বাঁশি বাজানো, স্বপ্ন দেখা সবই ব্যাকডেটেড, সৃষ্টি ছাড়া। তুই আর লোক পেলি না? তুই এত রূপসী, তোর এত উজ্জ্বল প্রসপেক্ট। ভালো যদি চাস তাহলে শিগগির বিয়ে করে ফেল,
তোর দাদার সেই বন্ধুকে। উনি তো শুনলাম কানাডাতেই সেটেল করবেন। 7ই জুলাই মেয়েটি আবার জিজ্ঞেস করলো, তুমি সত্যি কি চাও বলো তো? তুমি আরও সার্থক, আরও সুন্দর হয়ে উঠো, ব্যাস, আর কিছু না। আর চাই স্বপ্ন দেখতে। ও, স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না? না, তাহলে থাকো তুমি স্বপ্ন নিয়ে। 12ই আগস্ট গোলাপ গাছে ফুল ফুটল অনেক। সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো। 13ই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল। 14ই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হলো কানাডাগামী সেই পাত্রীর সঙ্গে। 20ই সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপড়ে গেল। সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাবার আগে বন্ধুদের বলে গেল, স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো, অনেক মধুর। স্বপ্ন দেখে কেবল বোকারা। 4 অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন। শূন্য টবে তখন কয়েকটা পোকা, কয়েকটা মাছি। আমরা কেউ জানি না ওগুলি পোকা, মাছি নাকি ছেলেটির স্বপ্ন। আমরা ঠিক জানি না, আমরা কেউ জানি না। একটা কবিতার মধ্যে এত সুন্দর একটা কাহিনী লুকিয়ে আছে। হ্যাঁ, সেই কাহিনীটা বলবো একটু ব্যক্ত করার জন্য। এইটা আসলে একটা মানে একজন মানে দুজন প্রেমিক প্রেমিকার সেটা কাহিনী। বুঝতে পেরেছি আমরা সকলেই। তো এটাই একটু ব্যক্ত করতে চাইবো তো আপনার এটা আসলে সুভদ্রা গুপ্তর যতগুলি কবিতা আছে সবগুলি মানে কাহিনীমূলক কবিতাই, এবং এই কারণে হয়তো আমার বেশি ভালো লাগে আর কি সুভদ্রা গুপ্তকে। তো এখানে ছেলেটা আসলে এত রোমান্টিক, আমরা রোমান্টিক অর্থে যেটা বুঝি যে মানে মানে সাংঘাতিক ভাবনা মানে তো সবসময়ই ভাবছে, কিছু না কিছু চিন্তা তার মাথায় আছে, আর সেই চিন্তাগুলি মাথায় আসতে আসতে মাথার বেমু হয়ে গেছে। এখন সমস্যা হলো কি, তার অপারেশন হবে, কিন্তু সে সাধারণ যে জীবনযাপন মানে সেই হাই স্ট্যাটাসের জীবনটাকে সে ওইভাবে চায় না। সে চায় সাধারণভাবে বাঁচতে, একটা সুন্দর স্বপ্ন নিয়ে একটা সুখী পরিবার। কিন্তু আসলে মানে এখনের দিনের শুধু মেয়েরা বলবো না, এটা সবাই, মেয়ের মা বাবারও সবাই চায় একটু হাই লেভেলের কিছু। তো এই মানে কবিতাটার মধ্যে কবি সেটাই বোঝাতে চেয়েছেন যে তাদের চাহিদাটা আসলে এই জায়গাতে না। আমরা যেটাকে স্বাভাবিকভাবে নিতে চাই, আমরা যেটাকে মানে ভাবি যে এটা আসলে মানে আমরা কথাই বলি যে এটা, যেমন একটু আগে আমরা বলছিলাম আমরা যদি বাচ্চাদেরকে ওইভাবে তৈরি করতে পারি, কিন্তু করতে গেলে ওই যে বললাম সমস্যা আসবে অনেক। তো সেই সমস্যাগুলির কথাই বলেছেন যে মেয়েটা চাইছে তাকে ভালোবাসতে কিন্তু পারছে না। কেন? তার মানে অন্যদিকে তাকে টানছে, তাকে টানছে সম্পদ, তাকে টানছে সেই মানে হাই স্ট্যাটাস, সেদিকে টানছে, যে কারণে তাকে বর্জন করা আর কি। আর এখানে ছেলেটার মৃত্যু মানে আসলে তো আমার যেটা মনে হয়েছে, তো ছেলেটার মৃত্যু মানে এখানে সেই প্রেমিকের কথা বোঝানো হয়নি, সমস্ত প্রেমিকরাই সেভাবে আসলে প্রেমিকা থেকে দূরে চলে যায়, যে তারা তাদের জিনিসটা মানে প্রেমিকাদের চাহিদাটাকে তারা পূরণ করতে পারে না। ঠিক, একদম ঠিক কথা বলেছেন। তো এটা দুই ক্ষেত্রেই হতে পারে, সেটা এদিকেও মানে হতে পারে, ছেলের ক্ষেত্রে হতে পারে বা একটা মেয়ের ক্ষেত্রেও হতে পারে। তো সত্যি আমাদের সমাজে যে সত্য প্রেম যেটা, সেটা কিন্তু সত্যি মরে যাচ্ছে। আমরা প্রাচুর্যের প্রতি ছুটে যাচ্ছি বা ঐশ্বর্যের প্রতি ছুটে যাচ্ছি বা হাই স্ট্যাটাস দেখে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু এগুলো পেতে গেলে কিন্তু সেই সত্যির ভালোবাসাটা কিন্তু আমরা পাবো না। সেই একদম। ধন্যবাদ স্যার। তো এরপরে আবারও একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসব। নাটকের কোন ক্ষেত্রে কাজ করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন বা করেন? আচ্ছা, এটা একটা সুন্দর প্রশ্ন। তো এটা মানে ওই দৈনিক সংবাদে যখন আমার একটা ইন্টারভিউ বেরিয়েছিল, তারাও সেই প্রশ্নটাই করেছিল যে কোন দিকে কাজটা করতে বেশি পছন্দ করি। তো সেখানে আসলে আমি বলবো মানে ইদানিং আমি নাটক পরিচালনাটাই বেশি করছি। তো কোনো ক্ষেত্রে অভিনয় করতে হয়, কিন্তু এই পরিচালনাটাই আমার মনে হয় মানে এটার মধ্যেই আমি একটু স্বাচ্ছন্দ্য বোধ বেশি করি। আর অন্যান্য দিক যেগুলি আছে, যেমন অভিনয় করতে গেলে যে জিনিসটা লাগে আসলে মানে নির্দেশনা করে অভিনয় করাটা একটু টাফ হয়ে যায় এই কারণে মানে সব দিকটা দেখতে হয়, তো সেই কারণে আর কি একটু নিজের কোথাও মনে হয় যেন কোনো নাটকে হয়তো বা একটু বোধহয় মানে আমি মানে নিজের দিক থেকে যে 100% হয়তো দিতে পারলাম না, ওর টেনশন হচ্ছে, সে ঠিক মতো আসছে কিনা, স্টেজে লাইটটা ঠিক মতো পড়ছে কিনা, মিউজিকটা ঠিক করে আসছে কিনা, মানে ওই চিন্তাগুলির জন্য মনে হয় যেন একটু
যে ঠিক আছে আমি ডিরেকশনে আছি, এটাই ভালো, মানে বাইরে থেকে আমি সব বলে হ্যাঁ, দিচ্ছি যে সবকিছু ঠিকঠাক আছে ঠিকঠাক আছে কিনা এটা দেখছি, মানে এটা ফাঁকি না, মানে না, এটাও কিন্তু হলে- একটা বড় হ্যাঁ, একটা কাজ, একটা গুরুত্বপূর্ণ কাজ বলবো। হ্যাঁ, তো এটাও কিন্তু একটা নাটককে সুন্দর করে তুলতে সাহায্য করে, সাহায্য করে সবকিছু যদি পরিপূরক ভাবে হয়ে ওঠে। হয়ে ওঠে। একদম ধন্যবাদ স্যার। তো এরপরে একটা বিশেষ বিজ্ঞপ্তি বলবো, যেটা কিনা আমাদের 1 বছরে 1 কোটি গাছ রোপণের মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সম্বন্ধে যে আমাদের প্রেসিডেন্ট স্যারের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে মহৎ প্রকল্প নেওয়া হয়েছে, তা সত্যি একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষা নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম ও ছাত্র সমাজ সবার সম্মিলিত চেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়নের পথে আমরা চলেছি। আমরা গর্বিত, আমরা আশাবাদী এবং চাইবো আপনারাও আমাদের পাশে থাকুন এই আমাদের মহৎ কাজের পাশে। তো এরপরে স্যারের কাছ থেকে জানতে চাইবো যে আমরা যে এই উদ্যোগ নিয়েছি, তো আপনি এই সম্বন্ধে কি বলবেন? এটা মানে শুরুতেই শুনে আমার এত ভালো লাগছে, আমি প্রথমেই প্রেসিডেন্ট স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা উদ্যোগ, 1 কোটি গাছ 1 বছরে লাগানো। তো মানে গাছ আমাদের জন্য আসলে কি করে, মানে আমাদের এই পৃথিবীতে জীবন ধারণটা মানেই তো হলো গাছ। গাছ না থাকলে তো আমরা থাকতেই পারতাম না, অক্সিজেন থেকে ধরে খাবার থেকে ধরে সবটাই। এবং এই যে সুন্দর একটা উদ্যোগ, এবং সেখানে দেখলাম যে মহিলারা বিশেষ করে দায়িত্ব নিয়েছেন, এবং নিয়ে গাছ লাগানো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং তার রক্ষণাবেক্ষণ ওরা আপনারাই করছেন। সেটা মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবং এটা যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা এখন যেটা ফিল করছি, অলরেডি আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের দিকে চলে যাচ্ছি, সেই জায়গাটা থেকে নিশ্চয়ই আমার মনে হয় আমরা আবার সেই আগের জায়গাতে ফিরে আসতে পারবো, একটা সুন্দর সমাজ পাবো। এবং তার জন্য আপনাদেরকে, প্রেসিডেন্টকে এবং পজিটিভ বার্তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উদ্যোগের জন্য। একদম তাই স্যার, ধন্যবাদ আপনাকেও। এবং আমরাও চাইবো যে আপনাদের মতো এরকম মানুষদের, গুণী মানুষদের আমাদের এই কাজের পাশে আপনাদেরকে চাই। অবশ্যই, ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকেও। তো এরপরে আমরা আবারও একটি স্যারের কাছ থেকে কবিতা শুনে নেব। কবি সুবোধ সরকারের রূপম। রূপমকে একটা চাকরি দিন, MA পাস, বাবা নেই, আছে প্রেমিকা, সে আবার 2-1 মাস দেখবে, তারপর নদীর এপার থেকে নদীর উপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমালবাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দুর্গেয়। তমালবাবু মামাকে বললেন, রূপমের একটা চাকরির ভীষণ দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জেঠাকে, আর জেঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে। সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে, আগুন আগুন বলবে আলিমুদ্দিন স্ট্রিটে, আলিমুদ্দিন স্ট্রিটের ছোট্ট নদীকে বলার জন্য নদী এসে আছড়ে পড়ল উপকূলে। আর সমুদ্র হিমাচল বলে উঠল, রূপমকে একটা চাকরি দাও, MA পাশ করে বসে আছে ছেলেটা। কয়েক মাস বাদের ঘটনা, আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলায়। গলির মোড়ে 7-8 জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস, খড়কুটো হাতের মুঠোয় ধরে থাকা একটা 1 টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিলেন রূপম। ভারত সরকারের 1 টাকা কয়েনের দিকে আমার চোখ। সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর। MA পাশ করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয়, সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। একটা ছেলেকে কেন আপনারা MA পাশ করান? কোন আহ্লাদে 8খানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন? তুলে দিন। এই কথাগুলো বলবে বলে ফোন তুললাম পবিত্র সরকারের। ফোন বেজে উঠল, ফোন বেজে চলল,
ফোন বেজেই চলল। 20 বছর ধরে এই ফোন বেজেই চলছে, আরও 20 বছর বাজবে। বাতাস বলছে অরণ্যকে, অরণ্য বলছে নদীকে, নদীর উপকূল থেকে আছড়ে পড়ে বলল, রূপমকে একটা চাকরি দিন। কে রূপম? রূপম আচার্য, বয়স 26, MA পাস। বাদিকের গালে একটা কাটা দাগ আছে। তো সত্যি গল্পটার মধ্যে অনেক অন্তর্নিহিত মানে আছে। আমাদের দেশে চাকরির যে হাহাকার চলছে, সেইখান থেকেই কবিতাটা লেখা আমার যতটুকু মনে হচ্ছে। হ্যাঁ, সেই একদম বেকারদের যে অবস্থা, মানে বেকাররা এখন আসলে মানে এত বড় বড় ডিগ্রি নিয়েও কাজ পাচ্ছে না। একদম চাকরি বলতে যে কোনো ধরনের কাজই পাচ্ছে না। তো যে কারণে মানে পিয়নের কাজ করতেও রাজি। তো পরিস্থিতিটা আমাদের আসলে কোন জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে। একদম তাই। একজন শিক্ষিত হয়ে কিন্তু সে অনেক সময় চাকরি পায় না। তো আমাদের দেশ এমন একটা জায়গায় গেছে যেখানে কিনা হয়তো ওনার থেকে হয়তো আরও কম শিক্ষিত হয়েও কিন্তু সে অনেক বড় জায়গায় উনি কাজ করতে পারছেন। এই যে একটা কি বলবো, মানে ভারসাম্যহীনভাবে চলছে, এগুলো যাতে না হয়, বা এই যে বড় বড় কলেজ বলুন, বড় বড় ইউনিভার্সিটি বলুন, যেখানে কিনা ডিগ্রির জন্য আমরা যাই এবং সেই অর্জন করি, সেগুলো কিন্তু আমাদের সেই সার্টিফিকেট আমাদের ফাইলের মধ্যেই থেকে যায়, সেগুলো আমরা কাজে লাগাতে পারি না। একদম ঠিক। তো ধন্যবাদ স্যার, আপনাকে এত সুন্দর বাস্তবতাকে তুলে ধরে এই যে কবিতাগুলো আপনি আমাদের সব মধ্যে পাঠ করলেন, সত্যি খুবই অভাবনীয়, অকল্পনীয়, মানে খুবই ভালো লাগছে আজকের আপনার কবিতা পাঠটি। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের মধ্যে উপস্থিত স্যারকে জানাবো অসংখ্য ধন্যবাদ, এবং স্যারের এই মূল্যবান সময় আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেওয়ার জন্য। এবং আগামী দিনেও স্যারকে আমরা আবারও আশা করব আমাদের এই প্ল্যাটফর্মে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্ত। নমস্কার।